আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, এই শাসক যখন ক্ষমতায় আসলো মা মাটি মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় আসলো, আর আজকে আমি এসে দেখছি মা আমার আশ্রয় কেন্দ্রে ওই স্কুলে মা কাঁদছে, আর মাটি প্রতিনিয়ত মুর্শিদাবাদের মাটি কখনো গঙ্গায় কখনো পদ্মাতে তলিয়ে যাচ্ছে। এই অপদার্থ সরকারের কোনো হুঁশ নাই। আর মানুষ থাকলো কি, মানুষ মা কাঁদছে, তার আশ্রয়স্থলে স্কুলে মাটি গঙ্গা পদ্মায় তলিয়ে যাচ্ছে, আর থাকলো কি মানুষ। আমাদেরকে মানুষ মনে করে, মনে হয় আমাদেরকে মানুষ মনে করে? আমি বিশ্বাস করি না ভাই, শুধুমাত্র ভোটার মনে করে। তাহলে মানুষের প্রসঙ্গটা আসছেই না। আমি ঘুরে আসলাম ওখান থেকে, আমি আপনাদের বলি ওই প্রসঙ্গ একটু ছোট্ট করে বলবো। গিয়ে দেখলাম প্রায় 138টি পরিবার ধ্বংস হয়ে গিয়েছে এই রিসেন্ট 2-1 মাসের মধ্যে। আরো পরিবার হয়তো ধ্বংস হতে পারে যদি সরকার না সদর্থক ভূমিকা নেয়। একদিকে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে। আমি এই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী দিল্লির নেতাদেরকে বলতে চাই, পদ্মা হচ্ছে আন্তর্জাতিক একটা নদী। কেন আপনারা আন্তর্জাতিক নদীর যে স্ট্যাটাস আছে, নর্মস কন্ডিশন আছে, কেউ যদি এই নদী দ্বারা ক্ষতিগ্রস্ত হয় পুনর্বাসনের জন্য যেই রুলস আছে সেই রুলস অনুযায়ী এই 138টা পরিবার ক্ষতিপূরণ পাবে না। এই নিয়ে আপনি একবারও কথা বলতে দেখছি না কেন? হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনালেও যে 138টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, ওখানে আমার হিন্দু আমার মুসলিম সমাজের মানুষরাও আছে। অন্তত ওই অপদার্থ শুভেন্দু অধিকারী ওই আমার হিন্দু ভাইদের অন্তত কথা বললে তাও মনে একটু শান্তি আসতো, সেটাও বলেনি। আর আমাদের রাজ্য সরকার খেলামেলা করে হাজার হাজার কোটি টাকা অপাত্রে দান করছে, ওখানে কংক্রিটের বাঁধ নির্মাণ করেনি। গঙ্গা বক্ষে তলিয়ে যাচ্ছে, মালদা মুর্শিদাবাদ নদিয়ার হেভি অংশ গঙ্গা বক্ষে পদ্মা বক্ষে তলিয়ে যাচ্ছে, কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আর উল্টো দিকে হাজার হাজার কোটি টাকা খেলামেলা করে নষ্ট করে দিচ্ছে। আপনাদের বলি, অনেকের মধ্যে একটা ভুল ধারণা ঢুকিয়ে রেখেছে নাকি ওই গঙ্গা ভাঙন পদ্মা ভাঙন রোধ করা যায় না। আপনারা এখান থেকে যদি মালদাতে যান, ফারাক্কা যখন পার করবেন, গেট আছে না, ওটা কি গেট বলে গো? ফারাক্কা ব্যারেজ আছে তো, তার থেকে ডান সাইডে নতুন আর একটা ব্রিজ তৈরি হচ্ছে না ভাই? হচ্ছে তো নাকি? যদি গঙ্গা বক্ষের ওপরে নতুন করে ব্রিজ নির্মাণ করা যায়, তাহলে গঙ্গা বক্ষে যদি নতুন ব্রিজ নির্মাণ করা যায়, তাহলে কেন গঙ্গার পাড়ে ভাঙন রোধ করা যাবে না? আমাদেরকে ভুল বুঝে রাখা হচ্ছে। তার সাথে সাথে বলছি, পশ্চিম বাংলায় একটা বড় চর্চিত পর্যটন কেন্দ্র হচ্ছে দীঘা। দীঘাতে আমরা অনেকেই কম বেশি গিয়েছি বা তার ভিডিও দেখেছি। মা সমুদ্র থেকে যেভাবে ঢেউ এসে পাড়ে আছড়ে পড়ছে, দীঘার কি পার ক্ষতিগ্রস্ত হয়েছে? একটু আওয়াজ দেবেন আপনারা। তাহলে যদি ঢেউ আছড়ে পড়লেও ক্ষতিগ্রস্ত হয়, কারণটা কি? ওখানে কংক্রিটের বাঁধ নির্মাণ করেছে, বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণ করেছে, বিজ্ঞানসম্মতভাবে বাঁধের রক্ষণাবেক্ষণ করছে বলে ওখানকার পাড় ধ্বংস হচ্ছে না, ওখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে না। যদি দীঘায় কংক্রিটের বাঁধ নির্মাণ করে ওখানকার মানুষকে বিপদের হাত থেকে বাঁচানো যায়, কেন মুর্শিদাবাদ, কেন মালদা নদিয়ার একটা অংশের মানুষকে ওই কংক্রিটের বাঁধ নির্মাণ করে এই বিপদের হাত থেকে রক্ষা করবে না? ভাবতে অবাক লাগছে। মুর্শিদাবাদের মানুষ, মুর্শিদাবাদ জেলায় 22টা বিধানসভা সিট, 20টি সিট রাজ্য সরকারকে উপহার দেওয়ার পরেও আজ আপনারা লাঞ্ছিত হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন। আপনাদের প্রতিনিয়ত মুর্শিদাবাদের মাটি গঙ্গা বক্ষে চলে যাচ্ছে, পদ্মা বক্ষে চলে যাচ্ছে, আর মাননীয়া শান্তির সাথে ঘুমাচ্ছে। কদিন আগে দেখছিলাম আপনার নেপালে যে ঘটনাটা ঘটেছে, সেই জন্য আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাকি সারাদিন ঘুম হয়নি, সারা রাত তিনি ঘুমোতে পারেননি। নেপালের মানুষ
চেয়ারে বসায়নি, তাদের জন্য যদি ওনার ঘুম না হয়, তাহলে যে মুর্শিদাবাদের মানুষ, যে মালদার মানুষ, যে নদিয়ার মানুষ, যে রাজ্যের মানুষ ভোট দিয়ে তাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসালো, সেই রাজ্যের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের জমি প্রতিনিয়ত গঙ্গাবক্ষে চলে যাচ্ছে, পদ্মাবক্ষে চলে যাচ্ছে। তাহলে কিভাবে শান্তির ঘুম ঘুমাচ্ছে? তাহলে মানুষের সাথে, মুর্শিদাবাদের মানুষের সাথে, তারানগরের মানুষের সাথে, মালদার মানুষের সাথে, নদিয়ার মানুষের সাথে বিচারিতা হচ্ছে না ভাই। উনি নেপালের মানুষ, ওনাকে কোনোদিন ভোট দেয়নি, ওনাকে মুখ্যমন্ত্রী নেপালের মানুষ করেনি। উনি নেপালের জন্য চিন্তিত, সারা রাত ঘুমাতে পারেনি। আর যারা আপনারা ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী বানালেন, তাদের জন্য উনি একটু চিন্তা করছেন না কেন বলুন তো? মেঘ না চাইতেই পানি পেয়ে যাচ্ছে, মেঘের কি প্রয়োজন আছে? তাই আপনাদের বলবো, সামনের দিন আসছে, জবাব দেওয়ার সময় এসেছে। যখন ওয়াকাফ নিয়ে সারা পশ্চিম বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ চিন্তিত যে ওয়াকাফ নিয়ে কি হবে, ওয়াকাফ নিয়ে কি হবে, সেই সময় মাননীয়া তিনি স্টেজ থেকে বললেন। আর অপদার্থ এমএলএ এমপি গুলো এই প্রথম সারিতে বসেছিল, তারা উত্তর দিল না যে কারো যদি ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে করবেন বলে আমাদেরকে নিদান দিয়েছিল। এই সময় এসেছে মাদ্রাসা বাঁচানোর লড়াই, মসজিদ ঈদগাহ বাঁচানোর লড়াই, কবরস্থান বাঁচানোর লড়াই। আমাদের পাশে যারা ছিল না, সময়ের সাথে সাথে তার জবাব দেওয়া হবে। হবে তো নাকি ভাই? কারা দেবেন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। মমতা ব্যানার্জির এত সাহস কি করে হলো? তিনি রাজা, আমরা প্রজা নয়, এটা মাথায় রাখতে হবে। গণতন্ত্রে প্রত্যেকটা নাগরিক রাজা। এই রাজার দেশে বরঞ্চ এই নাগরিক 5 বছরের জন্য দায়িত্ব তুলে দিয়েছে। উনি দায়িত্ব পেয়ে যদি রাজা মনে করে আমরা রাজা, আগামী দিনে তাকে বুঝিয়ে দেব। হবে তো ভাই? আমি অবাক হয়ে যাচ্ছি, মুর্শিদাবাদের মতো জেলাতে দাঁড়িয়ে বলছে ওয়াকাফ নিয়ে গুলোগুলি করবেন না। উনি বলতে পারতেন যে উনি দায়িত্ব নিতে পারতেন। আমি ভেবেছিলাম হয়তো এবার মনে হয় ওয়াকাফকে বাঁচাতে, সংবিধানকে রক্ষা করতে, সংবিধানের আর্টিকেলকে রক্ষা করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা পশ্চিম বাংলায় এক জাগরণী পদযাত্রা হবে। যে পদযাত্রায় তৃণমূল, আইএসএফ, কংগ্রেস, সিপিএম কেউ থাকবে না। সেই যাত্রায় প্রথম সারিতে মুখ্যমন্ত্রী থাকবে এবং শেষ লাইনেও যারা থাকবে তারা সংবিধান বাঁচানোর লড়াই হাঁটবে, ওয়াকাফ বাঁচানোর লড়াই হাঁটবে। তার পরিবর্তে মুখ্যমন্ত্রী আপনার জেলায় দাঁড়িয়ে অপদার্থ এমপি এমএলএ গুলোকে সামনে বসিয়ে রেখে আপনাকে আমাকে জ্ঞান দিচ্ছে যে ওয়াকাফ নিয়ে কেউ আন্দোলন করতে পারবে না। মানে সাহসটা কোন জায়গায় আপনারা দিচ্ছেন বুঝতে পেরেছেন? আপনারাই সাহস দিয়েছেন, ভোট দিয়েছেন। আপনারা ভোট দেওয়া বন্ধ করে দেবেন, আর কেউ চিনতে পারবে না, লাইট আর থাকবে না।